নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফিজিক্সের থার্ড চ্যাপ্টার নিউটনস ল অফ মোশন পড়ব, যেটা আমরা অলরেডি 9-10-এ পড়ে এসেছি। সেটাই আজকে আবার একটু ঝালাই দেব এক্সাম ওরিয়েন্টেড ভাবে। তো ফার্স্ট ল কি বলছে, এভরিবডি রিটেনস ইটস স্টেট অফ রেস্ট অর স্টেট অফ ইউনিফর্ম মোশন আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড। মানে কি, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, অথবা গতিশীল বস্তু সর্বদা সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে যদি কিনা তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়। তো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এখানে ফার্স্ট লতে অনেক কিছু বোঝার বিষয় আছে, যেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই যে একটা বস্তু, একটা স্থির অবস্থায় আছে, তো সর্বদা স্থির অবস্থাতেই থাকবে, চিরকাল স্থির অবস্থাতেই থাকবে যদি কিনা এর উপর কোনো বাহ্যিক বল, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স যতক্ষণ না আমি অ্যাপ্লাই করছি, অথবা কোনো বস্তু একটা ইউ বেগে চলছে, এ সর্বদা এই বেগেই সরলরেখা বরাবর চলতে তাহলে থাকবে যদি কিনা এর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়। তাহলে আমাদের মনে প্রশ্ন আসে যে তাহলে কোনো বস্তু আমি কি যদি ঠেলা মারি, বাহ্যিক বল প্রয়োগ করি, তাহলে সেটা থেমে যায় কেন? থামার কারণ কি, যে এটা যে গ্রাউন্ডে রয়েছে বা যে এনভায়রনমেন্টে রয়েছে, এর উপর সর্বদা যখনই গতিশীল থাকে, এর উপর সর্বদা একটা ফ্রিকশন বল কাজ করে, যেটা আমরা ফ্রিকশন চ্যাপ্টারে আলোচনা করব। এর উপর এয়ার ফ্রিকশন, এই কন্টাক্ট ফ্রিকশন, এগুলো অনেক কিছু কাজ করে, যার কারণে একটা বাহ্যিক বলের উপর সর্বদাই প্রয়োগ হয়, যার কারণে বস্তুটা ধীরে ধীরে থেমে যায়। কিন্তু আমরা যদি স্পেসের কথা বলি, যেখানে কোনো বায়ু নেই, মহাশূন্য, সেখানে এই লটা ফলো হয় যে বস্তুটা সর্বদাই সরলরেখা বরাবর গতিশীল অবস্থাতেই চলে যায়। যেমন আমি যদি বলি, ভয়েজার, নাসা থেকে যে দুটো স্যাটেলাইট মহাশূন্যে পাঠানো হয়েছিল, একটার নাম ভয়েজার ভয়েজার 1 এবং 2, এটা এর ফুয়েল কিন্তু শেষ হয়ে গেছে। এতে জাস্ট সামান্য কিছু এনার্জি রয়েছে, সোলার এনার্জি দিয়ে যেটা চলে, যে কি মাঝে মাঝে পৃথিবীতে সিগন্যাল পাঠানোর জন্য। তাছাড়া এর ভিতর কোনো চালানোর জন্য এতে কোনো ফুয়েল নেই, কিন্তু এ যেদিকেই যাচ্ছে একটা সরলরেখা বরাবর চলেই যাচ্ছে। আর যতক্ষণ না এ অন্য কোনো মিডিয়ামে চলে যাচ্ছে যেখানে কোনো ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড হবে, তো ততদিনে এই সরলরেখা বরাবর যেতে তালেই থাকবে। যার কারণেই দেখো, এই ফার্স্ট ল থেকে আমি কিছু জিনিস জানতে পারলাম, কি যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে, বা গতিশীল বস্তু সর্বদা গতিশীল অবস্থাতেই থাকবে এর উপর যতক্ষণ না কোনো বাইরের থেকে বল প্রয়োগ করা হচ্ছে। কিন্তু যখন বাইরের থেকে বল প্রয়োগ করা হয়, গতিশীল বস্তুকে থামাতে গেলে পরে কিছু নিজেও কিছুটা ফেস করতে হয় বল। বা স্থির বস্তুকে, আমি ধরো এই বস্তু, এই যে একটা স্থির বস্তু আছে, আমি যদি একে বাইরে থেকে বল দিই, খুব অল্প বল দিলাম, বস্তুটা নড়বে না। তারপর আরেকটু বল দিলাম, যখন বলের মাত্রা একটা সার্টেন অ্যামাউন্ট ক্রস করবে, তারপরেই বস্তুটা নড়বে। তো এখানে এই বস্তুটার ভর যত বেশি হবে, মাস মাস যত বেশি হবে, এই বাইরের বলটাও তত বেশি দিতে হয়। এর কারণ কি, স্থির বস্তু প্রথম কথা সেই স্থির অবস্থায় থাকতে চায়। এই এই ধর্মটাকে বলা হয় ইনার্শিয়া। ইনার্শিয়া ইনার্শিয়া কার উপর ডিপেন্ড করে? অনলি মাসের উপর। কোনো বস্তুর ভরের উপরই তার ইনার্শিয়া ডিপেন্ড করে। যার কারণে ফার্স্ট লকে বলা হয় ল অফ ইনার্শিয়া। আর ইনার্শিয়াটা সর্বপ্রথম
এই কথাটা বা এর বিষয়ে ধারণা দিয়েছিলেন গ্যালিলি, যার কারণে ফার্স্ট লকে ল অফ গ্যালিলিও বলা হয়। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস জানতে পারি আমরা, ফোর্স বা বল এর ডেফিনেশন। বলের ডেফিনেশনটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, আমরা নিউটনের ফার্স্ট ল থেকে ডেফিনেশন অফ ফোর্স পাই। তো ফোর্সের সংজ্ঞা কি বলতে পারি? ফোর্স ইজ এ পুশ অর পুল হুইচ চেঞ্জেস অর ট্রাই টু চেঞ্জেস দ্য স্টেট অফ রেস্ট। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্টেট অফ রেস্ট, স্থির অবস্থার পরিবর্তন করা যায়। স্টেট অফ ইউনিফর্ম মোশন, সমবেগে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা যায়। অথবা সাইজ আর শেপের পরিবর্তন করা যায়, তাকেই আমরা ফোর্স বলবো। আরেকবার পড়ে দিই, ফোর্স ইজ এ পুশ অর পুল which changes or try to changes the state of rest, state of uniform motion, size or shape of a body। ঠিক আছে, এই ডেফিনেশনটা আমরা কোথা থেকে পাই, বা ফোর্সের বিষয়ে আইডিয়াটা আমরা নিউটনের ফার্স্ট ল থেকে পাই। ফোর্সটা দেখো দুই প্রকার, একটা কন্ট্যাক্ট ফোর্স, একটা নন কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, কন্ট্যাক্ট নন কন্ট্যাক্ট কি হিসাবে বলছি, যে আমি যখন কোনো বস্তুর উপর ফোর্স দিচ্ছি, বস্তুটাকে আমি টাচ করছি কিনা, বা ওই ফোর্সটা বস্তুটাকে টাচ করছে, ফিজিক্যালি টাচ করছে কিনা সেটা। যেমন যদি বলি ফ্রিকশন, টেনশন, স্প্রিং, নর্মাল ফোর্স, এই সবকটা ফোর্সই বস্তুর উপর টাচ করে যায়। যেমন যদি বলি, এই যে একটা ব্লক আছে, ব্লক একটা টেবিলে রাখা আছে, আমি যদি এই ব্লকের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করি বা ব্লকটাকে যদি টানি আমি, তাহলে এই ফ্রিকশন ফোর্সটা একদম এই ব্লকের কন্টাক্ট দিয়ে অপোজিট দিকে কাজ করে। এটা যদি টানি, টেনশন ফোর্স ব্লকের এখান দিয়ে কাজ করবে। স্প্রিং ফোর্স কোনো একটা, যার উপরে এই স্প্রিংটা লাগানো আছে তার সঙ্গে কন্টাক্টেই থাকে। নর্মাল ফোর্স কি, এর যে রিয়াকশন সেটা কে নর্মাল রিয়াকশন বলা হয়। ঠিক আছে, নন কন্টাক্ট ফোর্স, অল ফিল্ড ফোর্স, যত টাইপের ফিল্ড ফোর্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলোকে নন কন্টাক্ট ফোর্স বলা হয়। ফার্স্ট ল আরো কিছু ডিসকাশন করার আছে। ফার্স্ট ল কি বলছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, অথবা গতিশীল বস্তু সর্বদা সমবেগে গতিশীল থাকবে। তার মানে আমি যদি বল প্রয়োগ করি, তার উপর কোনো অ্যাসেলারেশন পাবো। নেট ফোর্স যদি থাকে, নেট ফোর্স যদি জিরো না হয়, তাহলে নেট অ্যাসেলারেশন সেটাও জিরো হবে না। এটাও আমি ফার্স্ট ল থেকে পাই, নিউটনের ফার্স্ট ল থেকে এটা পাওয়া যায়। অথবা যদি নেট ফোর্স যদি জিরো হয়, তাহলে নেট অ্যাসেলারেশন এটাও জিরো হবে। এটা নিউটনের ফার্স্ট ল থেকে আমি ডিফাইন করতে পারি। তাহলে দেখো একটা জিনিস, এটা ধরো একটা লিফট আছে, এখানে একটা বল বা ল্যাম্প ঝোলানো আছে, এখানে কোনো একটা ব্যক্তি দাঁড়ানো আছে, আর এই যে গ্রাউন্ডেও একটা ব্যক্তি দাঁড়ানো আছে। ঠিক আছে, এই দড়িটা যদি ছেড়ে গেল, এটা কি হবে, জি ত্বরণে নিচের দিকে নামবে। আমি যদি এই এই পার্টিকুলার এই জায়গাটার কথা বলি, তাহলে এটা ধরো মাস এম আছে, এর উপরে একটা তো গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে জি, আর এর উপরে একটা টেনশন ফোর্স কাজ করছে টি।
জি মাইনাস টি, আমি যদি এই লোকটার কথা বলি, এই লোকটা এটাকে কি দেখবে, জি মাইনাস টি ইজিক্যাল টু কত হবে, এই বস্তু এটাকে স্থির অবস্থায় দেখবে, জি মাইনাস টি ইজিক্যাল টু এই বস্তুর সাপেক্ষে এটা থাকবে তাহলে জিরো। কিন্তু আমি যদি এই বস্তুর কথা যদি বলি, এর ক্ষেত্রে জি মাইনাস টি নট ইকুয়াল টু জিরো হবে। মানে কি দাঁড়াচ্ছে, আর অ্যাকচুয়াল ক্ষেত্রে কি এটা কি জিরো, এটা জিরো না, এটা তো একটা অ্যাসেলারেশন নিয়ে চলছে, মানে এই ব্যক্তি যেটা দেখছে সেটাই ঠিক, আর এ যেটা দেখছে সেটা ভুল। তাহলে দেখো এই ব্যক্তির ক্ষেত্রে এই জি মাইনাস টি এ যেটা দেখছিল সেটা ভুল প্রমাণিত হলো, মানে নিউটনের ফার্স্ট ল এই ফ্রেম অফ রেফারেন্সে কাজ করলো না, কিন্তু এর এই ফ্রেম অফ রেফারেন্স এটা কাজ করলো। আমি যদি আর একটা এক্সাম্পল দিই, ধরো এই যে একটা গাড়ি, গাড়িতে একটা পেন্ডুলাম ঝোলানো আছে, গাড়ি যদি সমবেগে গতিশীল থাকে, ইউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, পেন্ডুলামটা এই অবস্থাতেই থাকবে। কিন্তু যদি ইউ চেঞ্জ হয়, মানে যদি একটা অ্যাসেলারেশন থাকে, ধরো সামনের দিকে অ্যাসেলারেশন আছে, তাহলে পেন্ডুলামের অবস্থাটা কিরকম হবে, এরকম অবস্থায় থাকবে পেন্ডুলামটা। এখানে কি নেট ফোর্স কাজ করছে, এখানেও নেট ফোর্স একটা কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, টেনশন ফোর্স। তো এ যদি দেখে, এ যদি এটাকে দেখে, তো এখানে জি মাইনাস টি টেনশন ফোর্স এটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে। এ এটাকে দেখছে জি মাইনাস টি, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং টেনশন ফোর্স, এ তো এর কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছে না, জি মাইনাস টি ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু অ্যাকচুয়ালি এর উপরে একটা অ্যাসেলারেশন ফোর্স বা অলিক বল এর উপরে কাজ করছে, যার কারণে এটাকে এই অবস্থায় একটা অ্যাঙ্গেল, নর্মাল অবস্থা থেকে একটা অ্যাঙ্গেলে রাখা রয়েছে, মানে এই ক্ষেত্রেও নিউটনের ফার্স্ট ল কাজ করলো না। মানে কি, কোনো, আমি এটা বলতে চাচ্ছি যে যে ফ্রেম অফ রেফারেন্স, আমি এখানে ফ্রেম অফ রেফারেন্স ধরেছি এই লিফটের এই বাউন্ডারিটাকে, যেটা একটা অ্যাক্সেলারেশনে চলছে, এখানে আমি ফ্রেম অফ রেফারেন্স ধরেছি এই গাড়ির বাউন্ডারিটা, যেটা একটা অ্যাক্সেলারেশনে রয়েছে। তো যেসব ক্ষেত্রে ফ্রেম অফ রেফারেন্স একটা অ্যাক্সেলারেশন রয়েছে, সেই ক্ষেত্রে নিউটনের ফার্স্ট ল কার্যকরী নয়। এখানে জি মাইনাস টি কার্যকরী নয় কি করে, আমি দাও এখানে লিখে দিয়েছিলাম যে যদি নেট ফোর্স নট ইকুয়াল টু জিরো হয়, অ্যাক্সেলারেশন জিরো হবে না, বা নেট ফোর্স যদি জিরো হয়, অ্যাক্সেলারেশনও জিরো হবে। কিন্তু এখানে দেখো নেট ফোর্স জিরো, কিন্তু এর উপরে একটা অ্যাক্সেলারেশন রয়েছে, অ্যাক্সেলারেশন নট ইকুয়াল টু জিরো, তো সেই জন্য এটা নিউটনের ফার্স্ট ল কার্যকরী হচ্ছে না, বা এখানেও তাই হচ্ছে, যেখানে জি মাইনাস টি এ দেখছে যে জি মাইনাস টি ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু অ্যাকচুয়ালি এর উপরে একটা অ্যাক্সেলারেশন এ রয়েছে, অ্যাক্সেলারেশন জি রয়েছে। তো এখান থেকে আমি একটা
দুটো জিনিস পেলাম, একটা ফ্রেম অফ রেফারেন্স পেলাম, যে ফ্রেম অফ রেফারেন্সে নিউটনের ল ভ্যালিড তাকে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলা হয়। রেফারেন্স আর যেখানে নিউটনের ল ভ্যালিড না, যেমন কি কোনো অ্যাসিলারেটিং ফ্রেম বা কোনো রোটেটিং অবজেক্ট, রোটেটিং ফ্রেম, সেই সব ক্ষেত্রে নিউটনের ফার্স্ট ল ভ্যালিড না, তো তাকে আমি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলবো। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের এক্সাম্পল কি? or rotating frame. Inertial frame of reference example, or rest frame. আমরা যদি গ্রাউন্ডের কথা বলি, ভূপৃষ্ঠ, তা ভূপৃষ্ঠ একটা স্থির অবজেক্ট যেখানে নিউটনের ল ভ্যালিড। কিন্তু যদি দেখি এই পৃথিবী একটা রোটেটিং অবজেক্ট, তো সেই ক্ষেত্রে আবার যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে পৃথিবীও চলে আসছে। কিন্তু পৃথিবীটা মানে অলমোস্ট ইনার্শিয়াল ফ্রেম হিসাবেই ধরা হয়, অ্যাবসোলুট না, অলমোস্ট ইনার্শিয়াল ফ্রেম হিসাবে পৃথিবী বা ভূপৃষ্ঠকে ধরা হয়। ঠিক আছে, তা আমরা নিউটনের ফার্স্ট ল থেকে ইনার্শিয়া কি জিনিস পেলাম, ফোর্স এর ডেফিনেশন পেলাম, ফোর্স কত প্রকার সেটা ডিসকাস করলাম, ফ্রেম অফ রেফারেন্স দেখলাম। ঠিক আছে, আচ্ছা, ইনার্শিয়া 3 প্রকার হয়। অফ রেস্ট, inertia of motion, inertia of direction। inertia of direction, যেখানে inertia of rest এই কথা যদি বলি, এই যে একটা স্থির বস্তু, একে গতিশীল করতে একটা ফোর্স লাগবে। দেখি যদি আমি গতিশীল করতে চাই, এ নিজেকে স্থির অবস্থায় রাখার চেষ্টা করবে, যা ইনার্শিয়া অফ রেস্ট বলা হয়। ইনার্শিয়া অফ মোশন কি? কোনো গতিশীল বস্তু, যেমন ধরো এই যে এটা যদি কোনো বাস হয়, এখানে যদি কোনো ব্যক্তি বসে থাকে, তো বাসটা যখন হট করে থেমে যাবে, এই ব্যক্তি যেদিকে বাস যাচ্ছে সেই দিকেই ঝুঁকে যেতে চেষ্টা করবে বা ঝুঁকে যায় সেই দিকে। তো এটাকেই ইনার্শিয়া অফ মোশন বলা হয়, মানে গতিশীল বস্তু সর্বদা গতিশীল অবস্থাতেই থাকার চেষ্টা করে।
ইনার্শিয়া অফ ডিরেকশন, এই বরাবর কোনো বস্তু যাচ্ছে, একে যদি আমি এই বরাবর নিয়ে যেতে চাই, তাহলে একটা ফোর্স আমি এর উপর অ্যাপ্লাই করব। আর এ চাইবে কি, এ তার ঠিক অপোজিট চাইবে, যে এ যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনেই যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটাকে ইনার্শিয়া অফ ডিরেকশন বলা হয়। চলো আমরা সেকেন্ড ল এবার দেখি একবার। Net force applied to an object is equal to the rate of change of momentum, and this change occurred in the direction of the applied force. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন সেদিকে হয় যেদিকে বল ক্রিয়া করে। এটা আমরা পড়েছি সবাই। তো এইখান থেকে দেখো আগে একটাকে ডিসক্রাইব করে দিই। ফোর্স, নেট ফোর্স, ভরবেগ, নেট ফোর্স অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। দেখো, নেট ফোর্স অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টামের চেঞ্জ তার রেট ডেল্টা পি বাই ডেল্টা টি। ফোর্স, ফোর্স ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি কি, চেঞ্জ অফ মোমেন্টাম, আর ডেল্টা টি যে টাইমে চেঞ্জ হচ্ছে, এই দুটোকে যদি ডিভাইড করে দিই সেটাই রেট হয়ে গেল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ধরো কোনো একটা বস্তু, এর ভর এম, আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে এই ভরবেগ। হোয়াট ইজ ভরবেগ বা মোমেন্টাম? মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ। এই দুটোকে একসাথেই আমরা ভরবেগ, এই দুটোর গুণফলকে আমরা ভরবেগ বলছি বা মোমেন্টাম বলছি। তো এটাকে দেখে নিই, এর ইউনিট কি হবে, কেজি মিটার পার সেকেন্ড। সিজিএস বা এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে এটা হবে, বা এমকেএস পদ্ধতিতে হবে। সিজিএস পদ্ধতিতে কি হবে, গ্রাম সেমি সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে পাউন্ড ফুট পার সেকেন্ড। আমি যদি এর ডাইমেনশনের কথা বলি, ডাইমেনশন কি হবে, এম এল টি ইনভার্স। ঠিক আছে, এটা ডাইমেনশন হবে। একদম ফার্স্ট চ্যাপ্টারে আমি ডাইমেনশন বিষয়ে আলোচনা করেছি, আর সেখানে বলেছিলাম যে এই খাতার একদম ফার্স্টে বা লাস্টে একটা পেজ রেখে দিতে, যেভাবে যেভাবে আমরা কোনো একটা নতুন টার্ম শিখব, তার ইউনিট এবং তার ডাইমেনশন এটা আমরা লিখে রাখবো। তো মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ধরো একটা বস্তু, এর ভর এম, এর ইনিশিয়াল বেগ ছিল ইউ, ফাইনাল বেগ হলো ভি, এর উপর ফোর্স অ্যাপ্লাই করার কারণে ফাইনাল বেগ হলো ভি, আর এই টাইমটার জন্য ডেল্টা টি সময় লেগেছে। তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই ডেল্টা টি। এম নিয়ে নিলাম ভি মাইনাস ইউ বাই ডেল্টা টি। এই ভি মাইনাস ইউ বাই ডেল্টা টি, এটাকে কি বলছি আমরা, অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে বহুবার কোশ্চেন এসছে। আমি কোশ্চেন করাবো শর্টের মাধ্যমে, শর্টসের মাধ্যমে আমি যে ফিজিক্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি ডিসকাস করাবো। তো সেখানে দেখতে পাবে কি এখান থেকে কত কোশ্চেন এসেছে।
তবে এখান থেকে আরেকটা জিনিস, ইম্পালস, ঠিক আছে, অন object for short টাইম, কোনো একটা বস্তুর উপর খুব শর্ট টাইমে জন্য একটা ফোর্স অ্যাপ্লাইড যদি হয়, তাহলে তার যে ভরবেগের পরিবর্তন তাকে আমরা বলবো কি, ইম্পালস। ঠিক আছে, যেমন ধরো এই যে একটা দেওয়াল আছে, এর উপরে আমি বল দিয়ে যদি আঘাত করি, বলটা দেয়ালে লাগবে আর তৎক্ষণাৎ দেয়াল থেকে আবার ফিরে চলে আসবে। তো দেয়ালের উপর যে ফোর্স বা ভরবেগের পরিবর্তন হচ্ছে এর কারণে তাকে আমরা ইম্পালস বলবো। বা আমি যদি বলি একটা ফুটবল, একে যদি আমি কিক করি, তাহলে ফুটবলের যে পরিবর্তনটা হচ্ছে বা এর উপর যে খুব অল্প সময়ে যে প্রচুর পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ঘটনাকেই আমরা ইম্পালস বলবো। তো ইম্পালস বলতে কি, ভরবেগের পরিবর্তনটাকেই মেনত বোঝায়। যে এখান থেকে দেখো ভরবেগের পরিবর্তন, কি বলতে পারি, ফোর্স ইনটু টাইম। ঠিক, তো ইম্পালসটা কি বলবো, এভারেজ ফোর্স ইনটু ডেল্টা টি। ঠিক আছে, ইম্পালসটা কি, ভরবেগের পরিবর্তন। এইখান থেকে দেখো ফোর্স ইজিক্যাল টু আমি কি পেয়েছিলাম, এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু ফোর্স। ফোর্সের ইউনিট যদি বলি, এসআই ইউনিট কি হবে, কেজি মিটার পর সেকেন্ড স্কোয়ার, একেই নিউটন বলা হয়। বা সিজিএসে যদি বলি, গ্রাম সেন্টিমিটার পর সেকেন্ড স্কোয়ার, এটাকেই ডাইন বলা হয়। আর এর যদি আমি ডাইমেনশনসের কথা বলি, কি হবে, কেজি এম মিটার এল সেকেন্ড স্কোয়ারের জন্য টি ইনভার্স টু এম এল টি ইনভার্স টু, এর হবে। ইম্পালসের ইউনিট কি হবে, নিউটন সেকেন্ড। ঠিক আছে, আর এর ডাইমেনশনসটা কি হবে, এম এল টি ইনভার্স। এটা তো ভরবেগের পরিবর্তন, ভরবেগের যা ডাইমেনশন এরও তাই হবে, বা ভরবেগের যা মাত্রা সেটাই হবে এর মাত্রা। দেখো এই ইম্পালসের কারণে আমরা কিছু কিছু ঘটনা দেখব, যে ক্রিকেটার যখন, আচ্ছা আমি এখানে লিখি তারপর বলছি, এই ক্রিকেটার মুভস হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ড হোয়াইল ক্যাচিং এ বল। যখন ক্যাচ ধরে কোনো বলার, ক্রিকেটার, তো হাতটাকে এরকম পিছন দিকে করে। তার কারণ কি, তার উপরে যে ইম্পালস লাগছে বা তার উপরে যে ফোর্সটা লাগছে, সেই ফোর্সটাকে মিনিমাইজ করার জন্যে যে তার যে ভরবেগের পরিবর্তনের যে হারটাকে, টাইমটাকেও বাড়াচ্ছে। যেমন ধরো ফোর্স কি বলেছিলাম, ডেল্টা পি বাই ডেল্টা টি, টিটা যত বড় হবে ফোর্সটা তত কমবে। তো এইভাবে আমি সেই সেই জিনিসটা কি করতাম, আমি যদি হাতটাকে এইভাবেই রেখে দিতাম, এসে আমার হাতে খুব বেশি ফোর্স লাগতো। কিন্তু আমি এইভাবে যে করছি, আমি আহ, ভরবেগের পরিবর্তনটাকে বেশি সময় ধরে আমি চেঞ্জ করাচ্ছি।
যার কারণে ফোর্সটা আমার কমে যাচ্ছে। এ পারসন জাম্প ফ্রম এ হাইট অন এ concrete floor receives more injury than when jumping on a spongy floor. একতলার ফ্লোর থেকে কেউ যদি বালির উপরে ঝাঁপ দেয় তার হয়তো অতটা ক্ষতি হবে না, কিন্তু সে যদি এমনি কংক্রিটের ফ্লোর বা এমনি ফ্লোরে ঝাঁপ দেয় তার অবশ্যই 100% তার কোনো হাত পা ভেঙে যাবে। তার কারণ একটাই, যে বালির উপরে যখন সে ঝাঁপ দিচ্ছে, লাফ দিচ্ছে, তো তার যে ভরবেগের পরিবর্তনের হার, এই টাইমটাকেও বাড়িয়ে দিচ্ছে। ভেহিকেলস আর প্রোভাইডেড উইথ শকার, একই কারণেই শকার ইউজ করা হয়। ট্রেন কোচেস আর প্রোভাইডেড উইথ বাফার্স। বাফার্সটা কি? ধরো ট্রেনে আছে, এটা একটা ট্রেন, এর সামনে এর সামনেও এরকম একটা বাফার লাগানো থাকে, এর ভিতরে একটা স্প্রিং কয়েল থাকে। তো যদি এ কোথাও গিয়ে ধাক্কা মারে, তো এই ইম্পালসটা কমানোর জন্যই এই বাফারটা ইউজ করা থাকে, আর এর ভিতরে কয়েল দেওয়া থাকে যাতে কোনো সিভিয়ার ইনজুরি না হয়, যতটা পারে এটা মিনিমাইজ করার চেষ্টা করে। আমরা এবার থার্ড ল, এই যে আমি যে পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা পয়েন্টই এক্সামে অলরেডি চলে এসেছে, আর এইগুলোই বারবার রিপিট হতে তাহলে থাকে। আমি যদি নতুন কিছু দেখি সেটাও ডিসকাস করব। তো অবশ্যই আমি যতগুলো পয়েন্ট বলেছি সবগুলোই নোট করে রাখবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আচ্ছা, এটাকে আর একটু ডিসক্রাইব করি। ধরো এই যে একটা ফ্লোরে কোনো বল এসে ধাক্কা মারবে, ধরো মেরে দিয়েছে ধাক্কা, ঠিক আছে? তো বলটা বলটা এই যে দেওয়ালের উপর যে ধাক্কাটা মারলো, তো ধরো এই যে ফোর্সটা দিল বল দ্বারা দেওয়ালের উপরে ফোর্স এফ, এটাকে আমি যদি অ্যাকশন বলি, তো এর রিয়াকশন কি হবে? এই দেওয়ালটাও বলের উপরে ইকুয়াল ফোর্স দেবে, কিন্তু অপোজিট দিকে দেবে, ঠিক আছে? তো এখানে অ্যাকশন আর রিয়াকশন, এটা মানে এরকম না যে আগে অ্যাকশন হলো বা তারপরে রিয়াকশন হচ্ছে, এটা ইনস্ট্যান্ট। যে ইনস্ট্যান্টে ধরো আমি এই যে এই দেয়ালকে ধাক্কা মারছি, আমি এখন কোনো ধাক্কা মারছি না, এমনি ধরে রয়েছি, কোনো দেয়ালও আমাকে কোনো ফোর্স দিচ্ছে না, কিন্তু আমি প্রেশার অ্যাপ্লাই করছি, বল দিচ্ছি, সেই একদম তৎক্ষণাৎ সেই ইনস্ট্যান্টেই দেয়ালও আমাকে সেই সেম অ্যামাউন্টের ফোর্স দিচ্ছে। তো অ্যাকশন আর রিয়াকশন এই দুটো একদম তৎক্ষণাৎ, কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে এর কোনো প্রশ্নই নেই, দুটো একই সঙ্গে হচ্ছে। আর অ্যাকশনটা যার উপরে হচ্ছে, রিয়াকশনটা তার অপোজিট বস্তুর উপরে হচ্ছে, মানে দুটো আলাদা বস্তুর উপরে হচ্ছে। আর এই দুটো সবসময় একই সরলরেখায় অ্যাক্ট করে। আমি দুটো আলাদা দেখিয়েছি কিন্তু এরকম নয়, এটা যদি অ্যাকশন হয় এটা হবে রিয়াকশন, আর এই দুটো একই সরলরেখায় থাকবে। কোন সরলরেখায়? এই বল আর এই যে বিন্দু বা দেয়াল, এই দুটো মিলিত করে যে সরলরেখা তৈরি হবে সেই সরলরেখায় এই বলটা কাজ করবে। তো থার্ড ল থেকে এই কটা জিনিস মনে রাখতে হবে। অ্যাকশন আর রিয়াকশন দুটো অপোজিট বস্তুর উপর কাজ করে। অ্যাকশন রিয়াকশন তৎক্ষণাৎ, কোনটা আগে হচ্ছে বা কোনটা পরে হচ্ছে এই নিয়ে কোনো গল্প নেই, দুটো একই সঙ্গে হচ্ছে। আর অ্যাকশন রিয়াকশন সবসময় যে দুটো বস্তু, ওই দুটো বস্তু যে সরল রেখায় আছে সেই সরল রেখায় কাজ করে। থার্ড লর কিছু কনসিকুয়েন্স। হোয়াইল সুইমিং এ পারসন পুশ দ্য ওয়াটার ব্যাকওয়ার্ড। যখন কেউ সাঁতার কাটে, জলকে ব্যাকওয়ার্ডে ঠেলে এবং জল ব্যক্তিকে ফরওয়ার্ডে ঠেলে, ঠিক আছে? পুশ দ্য সুইমার ফরওয়ার্ড। হোয়াইল
ওয়াকিং অন দ্য গ্রাউন্ড সেম হয় কি মাটিতে হাঁটার সময় আমরা পা দিয়ে মাটির উপরে ব্যাকওয়ার্ড ফোর্স লাগাই এবং মাটি আমাদের উপরে ফরওয়ার্ড ফোর্স লাগায়। When a man jumped from the boat to the shore, the boat moves away from the shore. বোটের উপরে কোনো ব্যক্তি রয়েছে, এই যে কুল, নদীর কুল, এ যখন এখান থেকে এই কুলের দিকে জাম্প করবে, তো এ বোটে কিছু ফোর্স লাগাবে, ফোর্স লাগিয়ে এ সামনের দিকে যাবে এবং বোটও সেই একই কারণে পিছন দিকে চলে যাবে। তো এই এই যে যে পয়েন্টটা, এখানে নিউটনের থার্ড ল অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাপ্লিকেবল, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কিন্তু আমি দেখেছি যে এই কোশ্চেনটা যেখানেই দিয়েছে সেখানে সঠিক উত্তর রয়েছে থার্ড ল, ঠিক আছে, নিউটন থার্ড ল। আর কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আসে নিউটনের সেকেন্ড ল থেকে, যার কারণে আমি এটা ডিসকাস করছি না, এটা নিউটনের থার্ড লতে ডিসকাস করছি, ঠিক আছে। রকেটস ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ নিউটনস থার্ড ল, বাট সিন রকেটস ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কিন্তু সেটা জানার দরকার নেই, নিউটনের থার্ড লটাই জেনে রাখো। হোয়েন বুলেট ফায়ার্ড ফ্রম এ গান, ব্যাকওয়ার্ড ফোর্স অ্যাপ্লাইড অন দ্য গান, এটাও কনসিকুয়েন্সেস অফ নিউটনস থার্ড ল। তো নিউটনের থার্ড ল, আচ্ছা এই ল যেগুলোতে লেখা রয়েছে, দ্য 1687, এই কোশ্চেনটাও অলরেডি পরীক্ষা এসে গেছে কি নিউটনের থার্ড ল ফার্স্ট পাবলিশড হয় কত সালে, 1687। আর এটা আসেনি, কিন্তু ফিউচার আসতে পারে যে নিউটনের ল অফ নিউটন কোন বইতে নিউটন লিখে গেছে, দ্য প্রিন্সিপিয়া। এটা দ্য প্রিন্সিপিয়া কমনলি নোন নাম, আমরা নাম দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি নিউটন যে নাম দিয়েছিল সেটা কোনো অন্য কোনো নাম, আমার নামটা এখন মনে নেই, সেটা সেই সময়ের যে ল্যাঙ্গুয়েজ ছিল সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী নাম, না সেটা ইংলিশ না কি অন্য কিছু, ওই যার কারণে আমার মনে নেই। তো নিউটনস ল অফ মোশন থেকে ডিটেল আলোচনা করলাম, এক্সামে যা যা এসে গেছে অলরেডি বা যা যা আসতে পারে সবই আলোচনা করেছি। এবার যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমি শর্টসের মাধ্যমে আলোচনা করব, তোমরা ক্লাসের সঙ্গে জুড়ে থেকো, তাহলেই সমস্ত কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। তো ফিজিক্সের মোটামুটি 3টে কোশ্চেন আর 2টো শর্ট লেকচার ছেড়েছি আমি। তো এই অবধি যা যা পড়িয়েছি সেগুলো আমি এবার থেকে ধীরে ধীরে শর্টসের মাধ্যমে আলোচনা করব, কোনোদিন 2টো শর্ট, কোনোদিন 10টা শর্ট এভাবে দেব। তো এগুলো দেখলেও তোমরা অনেকটা আইডিয়া নিতে পারবে। তো আজকের মতো এটুকুই।